হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো, আমি আর তোমাদের দাদাভাই সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। বাস, ট্রেন সব কিছু করে মানে শেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছিলাম। এটাই ছিল আমাদের গন্তব্যস্থল। তো ওখানের কাজকর্ম সেরে দিয়ে তারপরে আমরা এই যে ফিরছি, দেখতে পাচ্ছ। তো বাকিটা আমি পরে বলছি, কোথায় গেছিলাম, কি ব্যাপার। আর মামামকে নিয়ে যাইনি, মামামকে রেখে গেছিলাম দিদিদের বাড়িতে। দেখো, ওদের জন্য কিছু এনেছি, তো সারপ্রাইজ নেওয়ার জন্য ওরা কেমন চোখ বন্ধ করে ওয়েট করছে। মানে এতক্ষণ পরে মাকে পেয়েছে আমার মাম্মাম, তো ভীষণ খুশি। আর তার সঙ্গে সঙ্গে ওদের পছন্দের জিনিস কিছু তো আনতেই হবে বলো। এগুলো বেশি খায় না, চিপস টিপস, কিন্তু মাঝে মধ্যে দিই যাতে ও একটু খুশি হয়। ও অ্যাকচুয়ালি আমাকে ছেড়ে, ওর পাপাকে ছেড়ে প্রায় সারাটা দিন ছিল। তো ওকে খুশি করার জন্য কিছু তো করতেই হবে, তাই না বন্ধুরা? এরপরে দেখতে পাচ্ছ যে প্রায় 3 দিন পরে আমি আবার সেই একই উদ্দেশ্যে, একই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে ট্রেনে করে সকাল এখন 6:10-এর ট্রেন, সরি 6:20 ট্রেনে উঠে গেছি আমি আর এই যে তোমাদের দাদাভাই। ট্রেনটায় মোটামুটি ভিড় ছিল, আর সাথে ছিল প্রচণ্ড গরম, মানে ভাবনার বাইরে গরম ছিল সেদিন, ভ্যাপসা গরম। এই যে তার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো একটা ট্রেন চেঞ্জ করে আমরা পরের ট্রেনে উঠে গেছি। সিট টিট পেতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু গরমে যা অবস্থা হচ্ছিল সে তো ভাবনার বাইরে, বলার বাইরে। তো যাই হোক, এই যে আর বেশিক্ষণের পথ নয়, আমরা প্রায় পৌঁছে গেছি। আমাদের চেহারা দেখে বুঝতেই পারছো আমাদের মানে কি অবস্থা হয়েছে জার্নি করে, সে কথা আর নাই বা বললাম। যাই হোক, এই যে দেখো পৌঁছেই গেছি প্রায়। এটা কোথায় বলতে পারবে কি? এটা দেখে বলা খুবই টাফ অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে হলদিয়া। হ্যাঁ, হলদিয়ায় যাচ্ছিলাম আমরা। তো ওখানে কেন যাচ্ছিলাম সেটা বলছি। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি। আর এই যে দেখো, ট্রেন থেকে নেমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছি আমি আর তোমাদের দাদাভাই দুজনে। এখানে অটো টটো করে নিলাম, একটু স্টেশনের বাইরে কিছুটা হাঁটতে হলো। তারপরে এই যে চলে এসেছি। এখানে এসে কথা টথা বললাম যে কাজ করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। এটা কেউ কি চিনতে পারছো কি না জানি না, এটা হচ্ছে হলদিয়ার আয়ুষীর একটা কেন্দ্রীয় বিদ্যালয়, আয়ুষী ক্যাম্পাসের। তো এই যে ওখানের কাজকর্ম করলাম, ওখানে কথা বলার ছিল সেগুলো বললাম। অ্যাকচুয়ালি আমি ইন্টারভিউয়ের পরে সিলেক্টেড হয়ে ওখানে জয়েন করার জন্য ওরা ডেকেছিল, তো সেটাই কথা বলতে গেছিলাম। যদিও সেদিন আমি জয়েন করিনি, কারণ কতগুলো চিন্তাভাবনা করার ব্যাপার ছিল, তো সেই জন্য জয়েন করলাম না। ওই যে ওপরে নামটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো কাদের কাদের বাড়ি হলদিয়া জানিও কিন্তু, আর তোমাদের কারো ছেলে মেয়ে বা পরিচিত কেউ পড়ে কিনা সেটাও জানিও। যাই হোক, ওখানে গেছিলাম। এই যে ক্যাম্পাসটা খুব সুন্দর সাজানো গোছানো, মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, এরকম একটা ক্যাম্পাস। এখানে বাচ্চাদের পড়াশোনা করার জন্য মানে একদম আদর্শ পরিবেশ যাকে বলে। তো যাই হোক, সেখানে কাজকর্ম সারতে খুব বেশি টাইম লাগেনি, প্রায় 1 ঘন্টা মতো লেগেছিল। ওখানে কথাবার্তা বলার ছিল, সব কিছু বলে জেনে শুনে সব কিছু করে আমরা চলে এলাম। তারপরে আমরা দেখতে যাচ্ছিলাম ওখানে কোয়ার্টার অ্যালট করা হয়েছিল আমার জন্য। তো সেটাই দেখতে যাচ্ছিলাম, ভাবলাম এসেছি যখন দেখে যাই। এই যে দেখো, এখানে তোমরা কারা কারা জানো, এটা হচ্ছে মাখন বাবুর বাজার। যারা থাকো হলদিয়াতে তারা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে মাখন বাবুর বাজার। শুনেছি এটা নাকি খুব কস্টলি, জানি না যদিও বা। তো সেদিন বৃষ্টি টিষ্টি হয়েছিল, তাই এই বাজারের ভেতর দিয়ে হাঁটতে একদমই ভালো লাগছিল না। কিন্তু শুনলাম এখান দিয়ে শর্টকাট হবে কোয়ার্টারটা, এই জন্যে যাচ্ছিলাম। এই যে সামনে সামনে তোমাদের দাদাভাই যাচ্ছে, আর আমি পেছনে একটু ভিডিও করতে করতে আর চারিদিকটা দেখতে দেখতে চলেছি। তো শুনলাম এরপরে আর বেশি দূর নয়, বাজার থেকে বেরিয়ে মেন রোড ধরে সামান্য হাঁটতে হবে। তো সেই দিকেই হেঁটে যাচ্ছিলাম, এই আর কি। এর আগে কোনো দিন আমার হলদিয়া আসা হয়নি, যদিও এটা মেদিনীপুরের মধ্যেই হতে পারে, পূর্ব মেদিনীপুর, কিন্তু মেদিনীপুর জেলা, তাই না? এখন আলাদা হলেও যাই হোক, তো হলদিয়া আসা হয়নি সেইভাবে। তো সেটাই এদিক ওদিক দেখছিলাম, দেখতে দেখতে আমরা একটু হেঁটে পৌঁছেও গেলাম। এই যে হচ্ছে সেই আয়ুষীর যে কোয়ার্টারের যে ক্যাম্পাস, এটাই হচ্ছে সেই ক্যাম্পাস। তো পৌঁছে গেলাম, দেখো। তারপরে আমরা ভেতরে গেলাম। ওই সিকিউরিটি দাদা যিনি দাঁড়িয়ে আছেন, অবশ্যই ওনার সঙ্গে তো ফার্স্টে কথা বলাটা দরকার, কেন কি না ফার্স্ট টাইম এসেছি, তাই না? এই যে দেখো, ঢুকলাম ভেতরে।
এখানেই সামনেই ছিল আইওসির মানে কেভির যে টিচাররা থাকেন, তো তাদের যে কোয়ার্টার, সেদিকটাতেও যাব। আপাতত আমরা এদিকটা একটু ঘুরে দেখছিলাম। পরিবেশটা খুব সুন্দর। এখানে মানে থাকতে খারাপ লাগবে না, এরকমই মনে হলো। চারিদিকটা খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিপাটি, যেটা আমাদের মানে ফার্স্ট মাথায় আসে। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ ডিএভি পাবলিক স্কুল ছিল, তো ওটা বাম দিকটায় ছিল, দেখতে পেলে কিনা জানি না। ডিএভি পাবলিক স্কুল, এই যে দেখো পাবলিক স্কুল, আর সাথে এদিকে কোয়ার্টার। যাই হোক, ওখানেও একটু কথা বলা ছিল, ওগুলো বলে কোয়ার্টার দেখে তারপরে আমরা এখানটায় ওয়েটিং রুমের ওখানটায় ওয়েট করছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল। সেদিন বললাম না, অসহ্য গরম ছিল, একদম গুমোট ভ্যাপসা গরম, তো তার সঙ্গে বৃষ্টিও মাঝে মাঝেই আসছিল, আর সাথে বাজ পড়ছিল, মানে বেশ ভয়ঙ্কর পরিস্থিতি যাকে বলে। তো রাস্তায় থাকলে এগুলো বেশ কষ্টকর হয়, তাই না? তো এরপরে আমরা চলে এলাম একটা হোটেলে, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে, কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি, কিন্তু দেখো বেরোতে পারছি না, এতই বৃষ্টি পড়ছে বাইরে যে মানে ছাতা নিয়ে গেলেও ভিজে যাব, এরকম ব্যাপার। তো তাই বসেছিলাম। তো তারপরে আমরা দেখো এই যে আসার সময় আর ট্রেনে এলাম না, কারণ ট্রেনের অনেক লেট ছিল। হলদিয়া থেকে ডাইরেক্ট ট্রেন সেই অর্থে নেই, থাকলেও লেটে আছে। তো তাই আমরা বাসে করেই আসছিলাম। আর সাথে হাজারো চিন্তা ভাবনা, মানে প্রচণ্ড পরিমাণ মাথায় প্রেশার হচ্ছিল যে কি করব। কারণ জবটা এমনই জব যেটা ছেড়ে দিতে আমার খুব একটা ইচ্ছে নেই, আর কিভাবে করব সেটাও একটা চিন্তাভাবনার ব্যাপার। তো সেই জন্যেই মাথায় হাজার রকম ব্যাপার ঘুরছিল। হলদিয়াতে দিনের দিন ফ্যাক্টরি এত বেড়ে যাচ্ছে যে এখানে পলিউশনের মাত্রাও সাংঘাতিক, মানে চারিদিকে দেখতে পেলাম ছোট ছোট সূক্ষ্ম কণার মতো উড়ছে, যেগুলো মানে রীতিমতো শ্বাস প্রশ্বাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকে কী যে ক্ষতি করছে তার কোনো ভাবনা চিন্তা নেই। যাই হোক, এই যে আমরা রাস্তায় যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে, পরিবেশটা এখন বেশ ভালো, আর সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল। তো এরপরে আমরা মেছেদা পৌঁছে গেলাম। মেছেদা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর সেখানেও চলছিল প্রচণ্ড রকমের বৃষ্টি, তার সঙ্গে বাজ বিদ্যুৎ, মানে বেশ ভাবনার বাইরে। এরকম পরিস্থিতিতে আমি খুব একটা বাইরে থাকি না, তো সেই সবই বলছিলাম আর কি। যে দেখতে পাচ্ছ বৃষ্টিটা বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছিল। এই যে দেখো ঘড়িতে 2টো বাজে, আর আমাদের ট্রেন দেখাচ্ছিল 2:10-এ আসছে। তো তাই ওয়েট করছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই বেশ সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, জুম করে করে, যে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে সবাইকে দেখানো যাবে বলে। তো এরপরে বাড়ি ফিরে মানে স্টেশনে নেমেও গেলাম, ফিরে গেছি মেদিনীপুর স্টেশন, দেখতে পাচ্ছ। তো এরপরে গিয়ে বাড়িতে ফ্রেশ ট্রেশ হলাম, আর মাম্মাম তো আছে দিদিদের। এরপরে দিদিদের বাড়িতে এলাম মাম্মামকে নিতে, মাম্মামের কাছে। তো বন্ধুরা, একটাই কথা বলার, সেটা হচ্ছে এই জবটা আমার কাছে একটা দারুণ অপরচুনিটি, ভীষণ বড় অপরচুনিটি, যেটা হারানো আমার কাছে মানে খুবই কষ্টের। কিন্তু এটা নিয়ে আমাকে খুবই ভাবতে হচ্ছে একটাই কারণে, যেটা হচ্ছে আমার মাম্মাম কিভাবে থাকবে, ওখানে গিয়ে কি করে অ্যাডজাস্ট করবে। অ্যাকচুয়ালি আমাকে ওখানে গিয়ে থেকে পুরো জবটা করতে হবে, ওখানে কোয়ার্টার দিচ্ছে, কারণ এখান থেকে অত সকালে গিয়ে হলদিয়া পৌঁছে সেই কাজটা করা সম্ভব নয়। সেই জন্য আমাকে ওখানে গিয়ে থাকতে হবে। তো মাম্মামকে পুরো একটা নতুন পরিবেশে মানাতে হবে। আর তার থেকেও বড় ব্যাপার এটা হচ্ছে আপাতত কন্ট্রাকচুয়াল, পরে কি হবে বলা যাবে না, কিন্তু আপাতত কন্ট্রাকচুয়াল। যদিও এর স্যালারিটা এতটাই বেশি, যেটা ভীষণই মানে ছাড়তে ইচ্ছে হবে না, তার সঙ্গে এখানকার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমার সারা জীবনের সঙ্গী হবে। আর মানুষের মানে শেখার তো কোনো শেষ নেই বলো, এখান থেকে যে আমি যেটা শিখতে পারবো সেটা আমার সারা জীবন আমার কাজে লাগবে। তো এই রকম বিভিন্ন ব্যাপার মাথায় ভীষণভাবে ঘুরছে। তার সঙ্গে আজকালকার দিনে বেকারদের কী অবস্থা সেটা তো জানোই, পড়াশোনা শিখে বেকার হয়ে বসে থাকা। কিন্তু সব কিছুর ওপরে এই যে মাম্মামের কথা, মাম্মামের মায়া, মাম্মাম যেভাবে আমাকে জড়িয়ে ধরে সারাদিন থাকে, সকালে ওঠা থেকে রাত অবধি ও আমার কাছে ছাড়া একটা মিনিট থাকে না। খাওয়া দাওয়া, ঘুমোনো, ঘুম থেকে উঠে আমাকে চায়, ঘুমোনোর সময় আমাকে চায়, সমস্ত ক্ষেত্রে যেটা একটা বাচ্চা একটা মায়ের কাছে ডিমান্ড করে, সেগুলো সব কিছু ওগুলো অবশ্যই আমাকে ভাবাচ্ছিল। বন্ধুরা, তোমরা তো সবই শুনলে, যে ভালো খবর এটাই যে জবের অপরচুনিটি এসেছিল, আর খারাপ খবর এটাই যে আমি পেয়েও সেটা ছেড়ে দিলাম, ছাড়তে হয়েছে আমাকে, করতে পারবো না। এটাই তোমাদেরকে বলার। বন্ধুরা, মনটা ভীষণই খারাপ, বুঝতেই পারছো। মানে
কি বলবো, অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো সবার সামনে প্রচার করার কোনো ইচ্ছে আমার নেই। তো কিন্তু যেহেতু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, ভালো মন্দ, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি, তো ভালো মন্দ অনেক কিছুই শেয়ার করি তোমাদের সাথে। তো এটা হচ্ছে একটা আমার জীবনে একটা খুবই কষ্টের পার্ট, যেটা এখন চলছে, খুবই কষ্টের ফেজ। মানে বুঝতে পারছো, হয়তো কারো কারো কাছে এটা কিছু নয়, কিন্তু আমার কাছে এটা একটা খুবই কষ্টের। কারণ কিছু না পাওয়া আর কিছু পেয়ে সেটা না করা, ছেড়ে দেওয়া, মানে এটা মেনে নিতে একটু টাইম লাগবে। তবে আমি সব কিছু বুঝে শুনে দেখে শুনে ছেড়েছি। এমনটা নয় যে আমার হাজব্যান্ড করতে দেয়নি, আর আমার বাড়ির কোনো প্রবলেম, সেরকম কিছু নয়। তাই এরকম কিছু ব্যাপার একেবারেই নয়। আমি সব কিছু বুঝে শুনেই ডিসিশনটা নিয়েছি। তো হয়তো কষ্ট পাওয়ারও কিছু নেই, কিন্তু আমি কি জানি কেন মনটা ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে আর কোনো দিন এরকম সুযোগ পাবো কি না জানি না। কারণ আজকালকার দিনে বুঝলে তো, একটা মানে শিক্ষিত মানুষের মানে চারিদিকে এখন এত বেকারের সমস্যা। সেখানে একটা কিছু কাজ পেয়ে, মানে এটা যেমন তেমন কাজ না, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব, যেটা হ্যাঁ, এটা একটা ব্যাপার যে এটা পার্মানেন্ট ছিল না। এটা এটা একটা ব্যাপার যে এটা পার্মানেন্ট ছিল না, কিন্তু তবুও কিছুদিনের যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমার ভবিষ্যতের খুব কাজে লাগতো। আমি যেটা শিখতাম, মানুষের শেখার তো কিছু শেষ নেই, বলো, শেখার কোনো শেষ নেই। তো আমি সেখান থেকে যেটা শিখে আসতে পারতাম, সেটা হয়তো আমার সারা জীবন কাজে লাগতো। তো এই ব্যাপারগুলো ভাবলে ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। যা করেছি পুরোটাই মেয়ের জন্য করেছি। এমনটা নয় যে কোনো দিন কিছু করব না, না তা নয়। এটা আমার হাজব্যান্ডও চায় না, আমিও চাই না। সে সবসময় আমাকে সাপোর্ট করে চলেছে। ঠিক আছে, এই ব্যাপারটা হলো না, এক্সিকিউট হলো না ঠিকঠাকভাবে, এটা করতে পারলাম না। একটাই কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে যে যা করেছি আমি মা হিসেবে করেছি, কারণ আমার মেয়েকে ফার্স্ট প্রায়োরিটি আমাকে দিতে হবে, সেই হিসেবে করেছি। অবশ্যই আমি কিছু করলে আমার মা বাবার খুব ভালো লাগতো। আমি আগেও বহু চান্স এইভাবে হারিয়েছি, বুঝলে তো। তো সেগুলো হয়তো অন্য কোনো কারণে হয়েছে, বা সেটা হয়তো এরকম জয়েনিং লেটার এসেছে, আমি জয়েন করিনি। এটা এর আগে একবার হয়েছে, যেটা তখন বিয়ের আগে হয়েছিল। তো এটা এখন হলো, মানে এমন কিছু হয়েছে যেগুলো আমি একদম দোরগোড়া থেকে ফিরে এসেছি। সেটা বিভিন্ন রকম কারণ, সেগুলো আর এখানে ডিসকাস করে লাভ নেই। তো যাই হোক না কেন, একটাই কথা বলবো যে মায়েদের স্যাক্রিফাইসের কোনো শেষ নেই। এটা বলে হয়তো আমি নিজেকে বড় করতে চাইছি না, এটা বলে আমি নিজেকে বড় করছি, সেরকম কিছু নয়। মা হয়েছি মানে বাচ্চার জন্য এটুকু করতে হবে। আমার মাও করেছে, মানে প্রত্যেককেই করতে হয়। তবে এইটুকুই বলবো যে সবসময় কিছু হলেই যে মায়েদের দোষ দেখা, মায়েদেরকে অনেক সময় এমন অনেক কিছু সহ্য করতে হয়, যেটা হয়তো মায়েদের দোষ নয়, এটা একটা মানে কাকতালীয়ভাবে হয়ে গেছে, বা পরিস্থিতি, বা হয়ে গেছে কিছু একটা। তো সেই জন্য মানে মায়েদের দিকে সবসময় একটা প্রশ্ন ওঠে, মায়েদের দিকেই, যে বাচ্চার লক্ষ্য রাখে না, বাচ্চাকে অবহেলা করে, বা এটসেট্রা এটসেট্রা। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে বাচ্চাকে মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না, কোনো দিনও দিতে পারবে না। সে যত আপনজন হোক আর যেই হয়ে যাক না কেন, মা মাই হয়। তো মায়ের স্যাক্রিফাইসের কাছে কারুর কোনো স্যাক্রিফাইস বড় হতে পারে না, কোনো দিনও পারে না। তাই মায়েদের ভালোবাসার দিকে প্রশ্ন চিহ্ন তোলার আগে, মানে আঙুল তোলার আগে, এটাই বলবো যে মনে রাখবে তুমিও কারু সন্তান। আর
যার সন্তান সেই মায়ের হয়তো ভালোবাসার দিকেই তুমি আঙুলটা তুলছো। যখন তুমি তোমার স্ত্রী বা তোমার ফ্যামিলির অন্য কোনো মায়ের দিকে যখন তুমি আঙুলটা তুলবে, তখন এটা মনে রাখবে যে তোমার মায়ের ভালোবাসার দিকেও হয়তো তুমি এইভাবে অজান্তেই আঙুলটা তুলে ফেলছো। কারণ মায়ের ভালোবাসার সঙ্গে কারুর ভালোবাসার তুলনা হয় না, আর মায়ের স্যাক্রিফাইসের সঙ্গেও কারুর স্যাক্রিফাইসের তুলনা হয় না। এটাই আমার বলার ছিল। হয়তো বেশি বলে ফেললাম, জানি না, তবে এটাই সত্যি।